আচ্ছা, আমি মাইক্রোফোন দিয়ে ক্লাস নেওয়ার ট্রাই করতে গেছিলাম, কিন্তু মনে হয় হলো না। ঠিক আছে, তা আবার আগে যেভাবে নিতাম সেভাবে নিই, ওটা পরে দেখবো আর কী সমস্যা হচ্ছে। আচ্ছা, আজকে আমাদের ৮ অধ্যায়ের যে শেষ অংশটুকুটা সেটুকুটা আমি পরেই ফেলবো। আর আমাদের আজকে কিন্তু কোনো পরীক্ষা নাই। তোমাদের পরীক্ষা ক্লাস যেটা রুটিন দেওয়া আছে, প্রিভিয়াস যে রুটিনটা দেওয়া আছে ওই রুটিন অনুযায়ী চলবে আর কি। যদি পরিবর্তন করার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমি তোমাদেরকে গ্রুপেই SMS বা টেক্সট করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা তাহলে পড়া স্টার্ট করি। আমরা অলরেডি একটু লেট করে ফেলেছি। সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। তো এন্ডোক্রাইন সিস্টেমে ফার্স্টে আমাদের যেটা জানতে হয় যে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র আমরা যেটা বলি। তো অন্তঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে আমাদের কয়েকটা কথা এটা পড়ার স্টার্টিংয়ের শুরুতে আমাদের শিখে ফেলতে হবে। সেটা কি, যে অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি নালীবিহীন। অন্তঃক্ষরা গ্রন্থির কোনো কি থাকবে না, নালী থাকবে না। এবং যেহেতু গ্রন্থি বলছি তার মানে তার ক্যারেক্টার হচ্ছে সে কোনো কিছু কি করবে, ক্ষরণ করবে। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি নালীবিহীন, অর্থাৎ কোনো নালী থাকবে না, সে কোনো কিছু ক্ষরণ করবে। ঠিক আছে, যেহেতু অন্তঃক্ষরা নাম বলেছি সুতরাং সে হরমোনই ক্ষরণ করবে। ঠিক আছে, গ্রন্থি মানেই কোনো কিছু সে ক্ষরণ করতে পারে। তো যদি অন্তঃক্ষরা গ্রন্থি হয় তবে তাহলে সে কি ক্ষরণ করবে, হরমোন ক্ষরণ করবে। এই যে হরমোন যেটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হবে, এই হরমোনটা তার আশেপাশে, ওই গ্রন্থির আশেপাশে কাজ করতে পারে অথবা দূরে গিয়েও কাজ করতে পারে। আবার আর একটা যেটা ব্যাপার, এই যে হরমোনগুলো যেগুলো খরিত হচ্ছে সে হরমোনগুলা যে ফলাফলটা, তাদের যে কার্যাবলী বা তাদের যে কাজের যে ফলাফলটা সেটা সুদূর প্রসারী হতে পারে। যে তাৎক্ষণিক যে আমরা একটা ফল লাভ করবো এরপর নাও হতে পারে। তারপরে আর কি, যে হরমোনগুলা যে বাহিত হবে এরা তো কোনো নালী দিয়ে বাহিত হচ্ছে না, সুতরাং এরা কী দিয়ে বাহিত হবে, রক্ত দিয়ে হবে। রক্ত বা কোনো কোনো ক্ষেত্রে লসিকা। এই তো, তাহলে এই যে ৪-৫টা কথা, লাস্টে আর একটা কথাও মনে রেখো, সেটা হচ্ছে যে এনজাইম, যেমন আমরা যখন পড়েছিলাম যে এনজাইম শুধুমাত্র মূলত প্রোটিন দিয়ে তৈরি। আর এখানে হরমোন যেটা, হরমোন এখানে কিন্তু এটা যে শুধু প্রোটিন দিয়ে তৈরি হবে তা না, এটা প্রোটিন দিয়ে তৈরি হতে পারে, স্টেরয়েড দিয়ে তৈরি হতে পারে, এছাড়াও বিভিন্ন ধরনের প্রোটিন ডেরিভেটিভস আছে, যেমন টাইরোসিন, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, এটা দিয়েও আমাদের হরমোনগুলো তৈরি হতে পারে। এখন এনজাইম কাজ করার পর কিন্তু তোমরা কি করেছিলা, যে এনজাইম কাজ করার পর এনজাইম কিন্তু অপরিবর্তিত থাকে, কিন্তু হরমোন বিনষ্ট হয়। তাহলে এই যে ৫টা-৬টা কথা আমি শুরুতে বললাম, এটা পরে দরকার হলে তোমরা রিমাইন্ড করে আবার একটু শুনে নিবা। এই কয়েকটা কথা অন্তঃক্ষরা গ্রন্থি প্লাস হরমোন রিলেটেড তোমাদের অবশ্যই পারতে হবে। এখন আমরা চ্যাপ্টারের ভেতরে আসি। আমাদের চ্যাপ্টারটা পড়বো বা শেষ করবো কি করে, ফার্স্টে আমরা গ্রন্থিগুলোকে শিখবো। ঠিক আছে, গ্রন্থি থেকে যে হরমোনগুলো আসে সেগুলো শিখবো, তাদের কাজ শিখবো এবং তাদের অস্বাভাবিকতা যেগুলো দরকার সেইটুকুর আর কি। আর তারপরে তো আমি তোমাদের আজকে বই দাগায় দিয়ে দিব। ঠিক আছে, তাহলে টোটাল এইটুকু যা আমি বলছি এবং প্লাস বই দাগানো, এইটুকু পড়তে পারলে আমাদের জন্য এনাফ। এখন দেখো যে অন্তঃক্ষরা গ্রন্থি যেটা আমাদের, তো ফার্স্টে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে আমি আগেই বললাম তোমাদের যে হরমোনের কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, যে হরমোন কিন্তু শুধু প্রোটিন দিয়ে তৈরি না। কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে হরমোন কী দিয়ে তৈরি এরকম রিলেটেড প্রশ্ন একবার আসছে। যেহেতু এরকম প্রশ্ন একবার আসছে, সুতরাং এই জায়গাটা আমরা একটু ভালো করে পড়ে ফেলতে হবে, কারণ ভবিষ্যতে যে আবার আসবে না, হয়তো যেটা আসছে সেটা আসবে না, কিন্তু এটা বাদ দিয়ে অন্যগুলো আসবে। সুতরাং এটা আমাদের ভালো করে পারতে হবে। তাহলে তোমরা আগে একটা ফ্রেশ পেজ নিবা। ঠিক আছে, ফ্রেশ পেজে আমরা পড়ছি হচ্ছে কোন হরমোন কী দিয়ে তৈরি। ঠিক আছে, তো পেজ নিবা, সেখানে এক পাশে লিখতে হবে স্টেরয়েড হরমোন। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রোটিন পেপটাইড। ঠিক আছে, প্রোটিন পেপটাইড হরমোন। আর আরেকটা হচ্ছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। ঠিক আছে, তো এটা এখানে পড়া অনেক বেশি, কিন্তু আমরা পড়বো একটু কৌশলে, যাতে করে আমরা ইজিলি এখান থেকে আউটপুট দিতে পারি। ঠিক আছে, আমাদের খেয়াল করলে আমরা মানে পড়া শেষ করার পর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে দেখবো যে এইখানে কম সংখ্যক হরমোন আছে, এর আন্ডারেও কম সংখ্যক হরমোন আছে। তাহলে বাকি যা আছে সব কার মধ্যে, এই প্রোটিন এবং পেপটাইডের মধ্যে।
ঠিক আছে? তো এই প্রোটিন এবং পেপটাইডের মধ্যে যারা আছে তাদের নামগুলো আমরা পড়বো না। আমরা যদি এইটা পারি স্টেরয়েড কারা, সেটা যদি পারি, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস কারা, এটা যদি পারি, তাহলে কিন্তু আমাদের এইটা আর পরবর্তীতে মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখন এবার যে স্টেরয়েড যেটা, ঠিক আছে, স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোনের মধ্যে মনে রাখতে হবে হরমোনস অফ অ্যাড্রেনাল কর্টেক্স, অর্থাৎ অ্যাড্রেনাল গ্রন্থি আছে, আমরা বলবো আজকে এই অ্যাড্রেনাল গ্রন্থির যে অ্যাড্রেনাল কর্টেক্স, ঠিক আছে, ওইখান থেকে যে হরমোনগুলো আসবে সেগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। তাহলে কি বললাম? হরমোনস অফ অ্যাড্রেনাল কর্টেক্স, ঠিক আছে, অ্যাড্রেনাল কর্টেক্স, হরমোনস অফ অ্যাড্রেনাল কর্টেক্স। তো অ্যাড্রেনাল কর্টেক্সের কি কি হরমোন আছে, আমরা যখন অ্যাড্রেনাল কর্টেক্স করব তখন আমরা এইখানে লিখবো, তিনটা নাম পাবো, নামগুলো আমি বলে রাখি, তবে পরে এগুলো নাম আমাদের এমনি করতে হবে যে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি কি হরমোন আসে। হরমোনস অফ অ্যাড্রেনাল কর্টেক্স বলতে গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, তারপরে মিনারেলোকর্টিকয়েড, তারপরে হচ্ছে সেক্স কর্টিকয়েড। তাহলে এই যে হরমোন অফ অ্যাড্রেনাল কর্টেক্স, এগুলো সব হচ্ছে স্টেরয়েড হরমোন। তাহলে অ্যাড্রেনাল কর্টেক্সেরও যেমন হরমোন আসে, অ্যাড্রেনাল মেডুলা থেকেও তো হরমোন আসবে। অ্যাড্রেনাল গ্রন্থিকে যদি আমরা সেকশন করি, অ্যাড্রেনাল কর্টেক্স পাই, অ্যাড্রেনাল মেডুলা পাই, ঠিক আছে? তো কর্টেক্স থেকে এই তিনটা হরমোন আসে, অ্যাড্রেনাল মেডুলা থেকেও তো অবশ্যই হরমোন আসবে। অ্যাড্রেনাল মেডুলার হরমোনগুলো আবার স্টেরয়েড না, তারা হচ্ছে এই যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা হরমোনস অফ অ্যাড্রেনাল মেডুলা, হরমোনস অফ অ্যাড্রেনাল মেডুলা। তো হরমোনস অফ অ্যাড্রেনাল মেডুলাতে কারা কারা আছে? অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন, ঠিক আছে? এখানে হবে হচ্ছে অ্যাড্রেনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। সংক্ষেপে লিখলাম, আমি তো মুখে বলেই দিলাম, তোমরা খাতায় পুরাটাই লিখবা। অ্যাড্রেনালিন আর একটা হচ্ছে কি নর অ্যাড্রেনালিন। তাহলে দেখো আমরা ফার্স্টে কিন্তু অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কি কি হরমোন আসে আমরা কিন্তু নামগুলো অলরেডি শিখে ফেলেছি, যে এখানে তিনটা আর এখানে তিন রকমের, তিনটা বলা ভুল, এখানে তিন রকমের, কারণ এর আন্ডারে হরমোন আছে। আর এখানে হচ্ছে দুইটা হরমোন, একটা অ্যাড্রেনালিন আর একটা কি নর অ্যাড্রেনালিন। তাহলে হরমোনস অফ অ্যাড্রেনাল কর্টেক্স আর একটা বললাম হচ্ছে কি হরমোনস অফ অ্যাড্রেনাল মেডুলা। কর্টেক্সের গুলো হলো স্টেরয়েড হরমোন, মেডুলার গুলো হলো হচ্ছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। ওকে, নাও নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এইখানে স্টেরয়েড হরমোন পরবর্তীতে কি আছে, মনে রাখতে হবে সেক্স হরমোন। সেক্স হরমোন কারা, অনেকেই জানো অনেকেই জানো না। টেস্টোস্টেরন, এস্ট্রোজেন আর হচ্ছে প্রোজেস্টেরন। টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, তারপরে আমি সংক্ষেপে লিখছি, তোমরা পুরোটা লিখো, আমি তো মুখে বলেই দিচ্ছি, তোমাদেরকে দেখার চাইতে আসলে, হ্যাঁ, কি কোন স্টাইলে লিখছি সেই স্টাইলটা দেখো আর কথা শোনো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কারণ তুমি তাকায় দেখে সাথে সাথে খাতায় লেখাটা টাফ হবে। আগে দেখো কোন সিস্টেমে লিখছি, তারপরে তুমি কথা শুনে লিখো, এটা তোমাদের জন্য বেটার হবে। আচ্ছা, তাহলে সেক্স হরমোনের মধ্যে আমি বললাম হচ্ছে টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। টেস্টোস্টেরন, এস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন, বাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরা গেল হচ্ছে আমাদের স্টেরয়েড হরমোনের পড়াটা গেল। আরেকটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে ভিটামিন D3 বা ক্যালসিট্রায়োল। ভিটামিন D3 বা ক্যালসিট্রায়োল এটাও স্টেরয়েড হরমোন। ভিটামিন D3 বা ক্যালসিট্রায়োল এটাও হচ্ছে স্টেরয়েড হরমোন, ঠিক আছে? ভিটামিন D3 বা ক্যালসিট্রায়োল এটা হলো কি স্টেরয়েড হরমোন। ওকে, নাও এখন দেখো যে স্টেরয়েড হরমোন এর বাইরে আর নাই, এইটুকু স্টেরয়েড হরমোন। তাহলে আমার যদি পরীক্ষায় আসে, ঠিক আছে, যে টেস্টোস্টেরন কি দিয়ে তৈরি, স্টেরয়েড দিয়ে তৈরি, এস্ট্রোজেন কি দিয়ে তৈরি, স্টেরয়েড দিয়ে তৈরি। যদি পরীক্ষায় আসে অ্যালডোস্টেরন কি দিয়ে তৈরি, স্টেরয়েড দিয়ে তৈরি। অ্যালডোস্টেরন কিভাবে বুঝলাম, এই যে মিনারেলোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েডের একটা নামই পারতে হবে, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। গ্লুকোকর্টিকয়েডের তোমাদের একটা নামই পারতে হবে, সেটা হচ্ছে কর্টিসল। সেক্স কর্টিকয়েড বলতে একটা কথাই মনে রাখতে হবে, অ্যান্ড্রোজেন্স, তাই তো? এখন আসো, এইখানে তো দুইটা হরমোন বললা যে এই দুইটা আছে, এবাদে আরো একটা হরমোন আছে, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে যত হরমোন আসে, ঠিক আছে, সেই হরমোনগুলো হচ্ছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, ঠিক আছে? তাহলে থাইরয়েড হরমোন, তারপরে হরমোন অফ অ্যাড্রেনাল মেডুলা, এরা সব হচ্ছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। অ্যান্ড রেস্ট অফ দেম, এ বাদে বাকি সবাই যারা আছে
এ বাদে বাকি সবাই যারা আছে তারা সবাই হচ্ছে প্রোটিন এবং পেপটাইড, প্রোটিন এবং পেপটাইড। ক্লিয়ার? তাহলে এইটা আমাদের হয়ে গেল যে কোন হরমোন কি দিয়ে তৈরি। এখান থেকে ধরো এখন আমি যদি প্রশ্ন বলি দিই যে ইনসুলিন, ইনসুলিন কি দিয়ে তৈরি বা কি ধরনের হরমোন, তাহলে অ্যান্সার কি হবে? প্রোটিন বা পেপটাইড। ঠিক আছে? কেন? দেখো এর মধ্যে ইনসুলিনের নাম নাই, এর মধ্যে ইনসুলিনের নাম নাই। যদি বলি গ্লুকাগন তাও হবে প্রোটিন পেপটাইড, যদি বলি গ্রোথ হরমোন তাও হবে কি? প্রোটিন পেপটাইড। ঠিক আছে? তাহলে আমরা কম দুইটা মুখস্থ করে যেখানে অনেক সংখ্যায় আছে সেটাকে বাকি রাখলে আমাদের লাভ হচ্ছে সবগুলোই মনে রাখতে পারছি কে কি দিয়ে তৈরি। ওকে, আচ্ছা এখন আসো নেক্সট আমাদের যেটা আমরা শিখবো, তাহলে এবার আমরা গ্রন্থির মধ্যে চলে যাব। যে ওপর থেকে আমরা যদি শুরু থেকে স্টার্ট করি তাহলে আমাদের মাথায় যার নাম রাখতে হবে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। যদিও এটা আজমলের বইয়ে হাইপোথ্যালামাস রিলেটেড কথাবার্তা আজমল স্যারের বইয়ে অত ভালো করে থাকে না। ঠিক আছে? তো অন্যান্য বইগুলোতে পাবো, সমস্যা নাই। তো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস যেটা, হাইপোথ্যালামাস থেকে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে হাইপোথ্যালামাস কিছু রিলিজিং হরমোন ক্ষরণ করে। হাইপোথ্যালামাস কিছু রিলিজিং হরমোন ক্ষরণ করে। এই বাংলাতে লিখছি রিলিজিং। হাইপোথ্যালামাস কিছু রিলিজিং হরমোন ক্ষরণ করে। ঠিক আছে? এবং এই রিলিজিং হরমোন ক্ষরণের কারণে, এই রিলিজিং হরমোন ক্ষরণের মাধ্যমে সে নিয়ন্ত্রণ করছে কাকে? পিটুইটারিকে। ঠিক আছে? পিটুইটারিকে। ক্যামেরার ফোকাসটা আমি বুঝতে পারছি না আসলে। ঠিক আছে? ঠিক আছে, ক্যামেরার তোমাদের ফোকাসিং এ একটু সমস্যা হচ্ছে, এটার আসলে আমি বুঝতে পারছি না যে ফোকাস কিভাবে ঠিক করতে হয়। এটা আমাকে আসলে শিখে নিতে হবে। আর তারপরেও তোমরা একটু খেয়াল করবা যে লেখার সময় হয়তো একটু ফোকাসিং কম হলেও পরে কিন্তু লেখা যখন থাকছে তোমরা দেখতে পারবা। আর একটু শোনার প্রতি একটু জোর দাও। তারপর আমি চেষ্টা করব দেখি যে ফোকাসিংটা কিভাবে ফিক্সড করা যায়। আচ্ছা, এটা আমি কোনো অপশন বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা এখন দেখো তাহলে হাইপোথ্যালামাস রিলিজিং হরমোন ক্ষরণের মাধ্যমে পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? রিলিজিং হরমোন ক্ষরণের মাধ্যমে পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি তখন ট্রফিক হরমোন ক্ষরণ করে বা স্টিমুলেটিং হরমোন। ট্রফিক বা স্টিমুলেটিং। ট্রফিক বা স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করে। ঠিক আছে? তাহলে হাইপোথ্যালামাস রিলিজিং হরমোন ক্ষরণের মাধ্যমে পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। আর এই যে পিটুইটারি গ্রন্থি এটা তোমার ট্রফিক হরমোন বা স্টিমুলেটিং হরমোন কি করে? ক্ষরণ করে। ঠিক আছে? এখন এই যে ট্রফিক হরমোন বা স্টিমুলেটিং হরমোন এটা দ্বারা পিটুইটারি বেশ কয়েকটা গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। আমরা বই পড়েছি বেশ কয়েকটা গ্রন্থি আছে যারা পিটুইটারি দ্বারা নিয়ন্ত্রিত সরাসরি। কারা কারা? একটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি বলে টিজিতে থাইরয়েড গ্ল্যান্ড লিখলাম আর কি। আর একটা আছে হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। ঠিক আছে? বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ওই যে নিচে লিখে রাখলাম। আর একটা হচ্ছে তোমার গোনাড। গোনাড বলতে হচ্ছে কি? টেস্টিস এবং ওভারি। টেস্টিস ও ওভারি মানে শুক্রাশয় আর ডিম্বাশয়। শুক্রাশয় ডিম্বাশয়। শুক্রাশয় ডিম্বাশয় দুটাই কিন্তু মিশ্র গ্রন্থি। আমরা জানি শুক্রাশয় ডিম্বাশয় দুটাই মিশ্র গ্রন্থি। তাহলে দেখো হাইপোথ্যালামাস কিছু রিলিজিং হরমোন ক্ষরণ করে। রিলিজিং হরমোন ক্ষরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে কাকে? পিটুইটারিকে। পিটুইটারি থাইরয়েডকে নিয়ন্ত্রণ করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাধ্যমে। পিটুইটারি থাইরয়েডকে নিয়ন্ত্রণ করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, তারপরে পিটুইটারি অ্যাড্রেনালকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি অ্যাড্রেনালকে নিয়ন্ত্রণ করে অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোনের মাধ্যমে। তারপরে পিটুইটারি গোনাডকে নিয়ন্ত্রণ করে গোনাডোট্রফিক হরমোনের মাধ্যমে। থাইরয়েডকে নিয়ন্ত্রণ করবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাধ্যমে। গোনাডকে নিয়ন্ত্রণ করবে গোনাডোট্রপিক হরমোনের মাধ্যমে। অ্যাড্রেনাল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করবে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনের মাধ্যমে। তাহলে এই যে গ্রন্থিগুলা এরা হচ্ছে সরাসরি পিটুইটারির নিয়ন্ত্রণাধীন। পিটুইটারি নিয়ন্ত্রণে নাই, কিন্তু এর বাইরেও কিছু কি রয়েছে? গ্রন্থি রয়েছে। কারা কারা? তারা যেমন ধরো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে? আমি দেখো
উপরে লিখছি, এখানে লিখলাম কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তারপর থাইমাস, তারপর অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে। তারপর তোমাদের ওই পিনিয়ালের কথা বলা আছে, ঠিক আছে। তারপর অমুরা বা প্লাসেন্টা, ঠিক আছে। তাহলে এই যে গ্রন্থিগুলো আমরা বলছি, এগুলো গ্রন্থি কিন্তু পিটুইটারি নিয়ন্ত্রণের বাইরে, ঠিক আছে। এই গ্রন্থিগুলো পিটুইটারি নিয়ন্ত্রণের বাইরে, ঠিক আছে। এটা একটু ভালো করে খেয়াল রেখো। এ বাদে যে আরো অন্তঃক্ষরা গ্রন্থি নাই তা না, আছে, তবে আমাদের বইয়ে ওভাবে নাই, সুতরাং ওগুলো আমরা জানি না, ধরে নেব, ঠিক আছে। যা বইয়ে আছে সেগুলো রেডি করতে হবে। তাহলে দেখো এইখানে এইদিকেও কিন্তু প্রায় 5টার মতো গ্রন্থির নাম আমরা শিখে গেলাম, এইখানেও কিন্তু প্রায় 4টার নাম শিখলাম, 5টা 6টা, মানে মোটের উপরে কিন্তু দেখো আমরা 10-এর উপরে গ্রন্থি আমরা কিন্তু খুব ইজিলি এইভাবে মনে রাখতে পারবো। এটা এই জন্য একটু ভালো করে খেয়াল করবো। তাহলে ফার্স্টে পিটুইটারি দিয়ে নিয়ন্ত্রণ কারা কারা আছে এগুলা, আর পিটুইটারি নিয়ন্ত্রণের বাইরে কারা, তারা হচ্ছে এগুলা। এটা আমাদের খেয়াল করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে নেক্সট যে কথাটা আমরা শিখবো সেটা হচ্ছে, দেখো তাহলে আমাদের একটা আইডিয়া আসছে যে অন্তঃক্ষরা গ্রন্থি কে কোথায় আছে, প্লাস মানে কে পিটুইটারির সাথে নিয়ন্ত্রিত, কে পিটুইটারি দ্বারা নিয়ন্ত্রিত না, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, এবার যে জিনিসটা আমরা করবো নেক্সট পড়বো সেটা হচ্ছে যে আমরা এখন এগুলোর একটু ডিটেলসের মধ্যে যাব, গ্রন্থিগুলোর আমরা ডিটেলসে যাব। তো ফার্স্টে হাইপোথ্যালামাসের মধ্যে তো আমরা আগে থেকেই জানতাম যে হাইপোথ্যালামাস এটা 2টা নিউরোহরমোন তৈরি করে, ঠিক আছে, 2টা নিউরোহরমোন তৈরি করে, আর ক্ষরণ করে হচ্ছে রিলিজিং হরমোন। হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোনও আসে, যেমন ধরো থাইরয়েড রিলিজিং হরমোন কোথা থেকে আসে, হাইপোথ্যালামাস থেকে আসে। তাহলে যার নামের সাথে রিলিজিং থাকবে কথাটা, সেটা হাইপোথ্যালামাস থেকে আসবে। আর তাছাড়া 2টা নিউরো হরমোন, এই কথাটা মনে রাখতে হবে, 2টা নিউরো হরমোন তৈরি করে, সেটা হচ্ছে একটা এডিএইচ আর একটা হচ্ছে অক্সিটোসিন, ঠিক আছে। একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে কি বললাম, অক্সিটোসিন। তো এডিএইচ এবং অক্সিটোসিন এই দুটার মধ্যে যেটা এডিএইচ মানে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, যেটার আর একটা নাম হচ্ছে কি ভেসোপ্রেসিন, এটা কি করে পানি পুনঃশোষণ বাড়ায়, এটা কি করে পানি পুনঃশোষণ বাড়ায়, ঠিক আছে। পানি পুনঃশোষণ বাড়ায়, পুনঃশোষণ কোথায় হয়, কিডনিতে হয়, তাহলে এটা তো এমনি বুঝতে পারছো। তাহলে এডিএইচ কি করে পানি পুনঃশোষণ বাড়ায়, কথাটা এভাবেও থাকতে পারে পানি ভারসাম্য রক্ষা করে। তাহলে পানি পুনঃশোষণ বাড়ানোর মাধ্যমে কি করে পানি ভারসাম্য রক্ষা করে। আর একটা হচ্ছে অক্সিটোসিন, অক্সিটোসিন যেটা সেটা মনে রাখতে হবে জরায়ুর সংকোচন করে, ঠিক আছে, জরায়ু সংকোচন করে। এটা বোথ টাইমে, বাচ্চা প্রসবের মানে প্রেগনেন্সি থাকা অবস্থাতে, মানে শুরুতে বাচ্চা প্রসবের সময় এবং হয়ে যাওয়ার পরে, দুইটা ক্ষেত্রেই কি করে জরায়ু সংকোচন করে কে, অক্সিটোসিন। আর একটা কথা মনে রাখতে হবে, দুগ্ধ নিঃসরণ, দুগ্ধ নিঃসরণেরও অক্সিটোসিনের ভূমিকা রয়েছে, ঠিক আছে। এই তো, তাহলে এই গেল হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। এখন হাইপোথ্যালামাস যাকে নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে আমরা জানি পিটুইটারি, তার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, যে হাইপোথ্যালামাস যাকে নিয়ন্ত্রণ করছে। তো এই পিটুইটারি গ্রন্থির ফার্স্টে মনে রাখতে হবে যে 3টা অংশ থাকে। তো তার আগে একটু এর মানে ইন্ট্রোডাকশন লাগবে, যে পিটুইটারি গ্রন্থি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি। এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সবচেয়ে ক্ষুদ্র অন্তঃক্ষরা গ্রন্থি। এটা অবস্থান করে মস্তিষ্কের যে জায়গাতে, মস্তিষ্কে বা আমাদের যে করটিকার যে জায়গাটাতে এই পিটুইটারি গ্রন্থিটা থাকে তার নাম হচ্ছে শিলা টার্সিকা। শিলা টার্সিকা শিলা টার্সিকা এটা কোন অস্থিতে আছে, স্ফেনয়েড, ঠিক আছে, এটা আছে স্ফেনয়েড অস্থিতে আছে, ঠিক আছে। তাহলে শিলা টার্সিকা অফ স্ফেনয়েড বোনস, শিলা টার্সিকা অফ স্ফেনয়েড বোনসে এইটা থাকে আর কি, পিটুইটারি গ্রন্থিটা থাকে, দেখতে মোটর দ্বারার মতো, এবং সবচেয়ে ক্ষুদ্রাকৃতির অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে আমাদের পিটুইটারি, সবচেয়ে ক্ষুদ্রাকৃতি, কথাটা মনে রাখতে হবে, হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্রাকৃতির। পিটুইটারিকে যদি আমরা সেকশন করি, যদি আমরা দেখি, বা পিটুইটারিকে আমরা যদি দেখি, তাহলে দেখবো যে 3টা অংশ পাবো। একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি মানে অগ্র
একটা হচ্ছে মিড অর্থাৎ মধ্য পিটুইটারি, আর একটা হচ্ছে পশ্চাৎ বা পোস্টেরিয়র পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি থেকে দুইটা হরমোন ক্ষরণ হয়, যেটা আমরা কিছুক্ষণ আগেই পড়ে ফেললাম। একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে অক্সিটোসিন। তো এডিএইচ অক্সিটোসিন তৈরি হয় হাইপোথ্যালামাসে, জমা থাকে পশ্চাৎ পিটুইটারিতে। এডিএইচ অক্সিটোসিন তৈরি হয় হচ্ছে কোথায়? হাইপোথ্যালামাসে, আর জমা থাকে হচ্ছে পশ্চাৎ পিটুইটারিতে। এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এইটা ওই দুইটার কাজ, যে দুইটার কাজ ছিল এডিএইচ এবং অক্সিটোসিন, সেই কাজটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিছি, ঠিক আছে? সুতরাং এখন আমাদের পড়া বাকি থাকছে যে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যান্টেরিয়র আর একটা হচ্ছে কি মিডিল পিটুইটারি বা মধ্য পিটুইটারি। তো মধ্য পিটুইটারি থেকে আমাদের একটা জিনিসই খালি মনে রাখতে হয়, সেটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কি করবে? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন মেলানোসাইটের উপর কাজ করে। মেলানোসাইট কি করে? মেলানিন ক্ষরণ করে। মেলানিন ক্ষরণ বেশি হলে দেহ গাত্র কি হবে? কালো হবে, কারণ মেলানিনের রং হচ্ছে কালো। তাহলে বোঝাই যাচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন দেহ গাত্র বর্ণ নিয়ন্ত্রণ করতে পারে, মেলানোসাইটের উপরে কাজ করে। ওকে, তাহলে এটার কাজও গেল, এটার কাজও গেল, এটার কাজও গেল। এখন এই যে হরমোন, শোনো, হরমোন যে কাজ করে সে যদি তার চাইতে বেশি পরিমাণ ক্ষরণ হয়, ঠিক আছে, মানে যেটা নর্মালের চেয়ে যদি বেশি ক্ষরণ হয়, তাহলে সে কি করবে? এই কাজটা বেশি বেশি করে করবে। আবার তার যতটুকু ক্ষরণ হওয়া উচিত তার চেয়ে যদি কম হয়, তাহলে যে কাজটা তার করা উচিত সেটা কম কম করে করবে। এটাই হচ্ছে স্বাভাবিকতা, মানে অস্বাভাবিকতা আর কি। যে হরমোন বেশি নিঃসরণ হলেও সমস্যা, হরমোন কম নিঃসরণ হলেও সমস্যা। এবার আসে অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারিতে বেশ কয়েকটা নাম আমরা পাবো। ফার্স্টে দেখো, আমরা খেয়াল করি, আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে থাইরয়েড গ্রন্থিতে কাজ করে যারা, তাদেরকে আমরা বলেছি কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যারা থাইরয়েড গ্রন্থিতে কাজ করে, ঠিক আছে, তাদেরকে আমরা বলেছি হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যারা থাইরয়েড গ্রন্থিতে কাজ করে। তারপরে এসিটিএইচ বলেছি, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এসিটিএইচ কার উপরে কাজ করে? অ্যাড্রিনাল গ্রন্থির উপরে কাজ করে, ঠিক আছে। থাইরয়েড গ্রন্থি কাজ করে হচ্ছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কাজ করে হচ্ছে থাইরয়েড গ্রন্থির উপর, এটাই তার কাজ। এসিটিএইচ অর্থাৎ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এটা কাজ করবে কার উপর? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর, তাই তো। এরপরে আমরা আরেকটা কি শিখলাম? তারপরে দেখবো আমরা বলছিলাম গোনাডোট্রপিক হরমোন। এই তিনটা কিন্তু আমরা আগে নাম শিখছিলাম। গোনাডোট্রপিক হরমোন মানে গোনাডকে উদ্দীপনা দেয় যারা, কারা কারা? এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এফএসএইচ মানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে লুটিনাইজিং হরমোন অর্থাৎ এলএইচ। তো এরা কাজ করে হচ্ছে টেস্টিস ওভারির উপরে। এরা গোনাডকে উদ্দীপনা দেয় যৌন বিকাশে বা যৌন রিলেটেড কাজ কারণে। তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন। আচ্ছা, এরপরে আমাদের গ্রোথ নিয়ন্ত্রণ করে যে হরমোন, তার নাম হচ্ছে গ্রোথ হরমোন, ঠিক আছে। গ্রোথ হরমোনের আরও একটা নাম আছে, সেটা হচ্ছে সোমাটোট্রফিক হরমোন। গ্রোথ হরমোনের আরও একটা নাম আছে, সেটা কি? সোমাটোট্রফিক হরমোন, ঠিক আছে। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন যেটা আছে, এর মধ্যে কি কি আছে? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে লুটিনাইজিং হরমোন। আচ্ছা, তারপরে আমরা শিখেছি এখানে দেখো গ্রোথ হরমোন, আর গ্রোথ হরমোনের আর একটা নাম কি বললাম? সোমাটোট্রপিক হরমোন। এর কাজ হচ্ছে কি? দেহের বৃদ্ধি ঘটানো। আচ্ছা, ঠিক আছে। এখন এরপরে যেটা আছে, এরপরে যে জিনিসটা আছে লাস্ট, সেটা হচ্ছে লুটিওট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন বা লুটিওট্রপিক হরমোন, ঠিক আছে। তো প্রোল্যাকটিন বা লুটিওট্রপিক হরমোনের কাজ কি? দুধ তৈরি, বাচ্চাদের দুধটা খাবে আর কি, সেটা তৈরি এবং কি নিঃসরণ বা ক্ষরণ। তাহলে দুগ্ধ তৈরি ও ক্ষরণ। অক্সিটোসিনে বলেছি দুগ্ধ নিঃসরণ, ওখানে তৈরির কথা বলিনি। এখানে হচ্ছে দুগ্ধ তৈরি ও ক্ষরণ, ওকে। আর এখানে বলেছি দুগ্ধ নিঃসরণ। অক্সিটোসিনে যখন আসবে দুগ্ধ নিঃসরণ, প্রোল্যাকটিনে যখন, তখন কি দুগ্ধ তৈরি ও ক্ষরণ। ঠিক আছে, আমার মনে হয় যে এটা তোমাদের ওকে। তাহলে দেখো, আমরা এতক্ষণ ধরে যা যা পড়লাম সেটা হচ্ছে কি আমাদের পিটুইটারি রিলেটেড পড়া। পিটুইটারি থেকে অস্বাভাবিকতা যেগুলো লাগবে সেগুলো আমরা পরে শিখছি, 8-10-15 মিনিট পরে, খুব বেশি পড়া নাই। এরপরে হেডিংটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্রন্থি। খুবই 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 ইম্পর্টেন্ট এটা। পরীক্ষায় যদি আসে সবচেয়ে বড় গ্রন্থির নাম কি, তাহলে অ্যান্সার হবে হচ্ছে লিভার। আর যদি পরীক্ষায় আসে যে সবচেয়ে বড়
অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? তাহলে উত্তর হবে হচ্ছে থাইরয়েড। তাহলে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম থাইরয়েড, সবচেয়ে বড় গ্রন্থির নাম লিভার। থাইরয়েডটা আমরা জানি যে এটার সংখ্যা একটা, ঠিক আছে? থাইরয়েড গ্রন্থিটা তোমার কি সংখ্যা একটাই থাকে, কিন্তু এই একটা গ্রন্থির লোভ থাকে কয়টা? এখন দুইটা লোভ থাকে, ঠিক আছে? এবং এই লোভ দুইটা পরস্পর যুক্ত থাকে যে জিনিসটা দিয়ে, তার নাম হচ্ছে ইথমাস। ইথমাস, ঠিক আছে? তাহলে থাইরয়েড আমরা শিখলাম যে গ্রন্থি একটা এবং এটা সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থি দুইটা পরস্পর যুক্ত থাকে যেটা দিয়ে, সেটাকে বলা হয় কি? ইথমাস, ঠিক আছে? এইটা। আচ্ছা, এখন যদি আমরা এটাকে সেকশন করি, হ্যাঁ, এটাকে যদি আমরা সেকশন করে ফেলি বা কাটি, তাহলে এখন আমরা কি পাবো? আমরা দেখতে পাবো হচ্ছে এরকম ফলিকুল দেখতে পাবো, বা ফলিকুলার সেল বলছে যেটাকে, ঠিক আছে? এইখানের গায়ে ধরে কোন কোষ থাকবে, তো ফলিকুলার সেল বাদেও, ঠিক আছে, ফলিকুলার সেল বাদেও এর বাইরে যে জিনিসগুলো থাকে তাদেরকে বলা হচ্ছে প্যারাফলিকুলার সেল। তাহলে থাইরয়েড গ্রন্থিতে এক ধরনের কোষ থাকছে কি? ফলিকুলার। তুমি নামগুলো মনে রাখতে পারলে হবে। আর একটা হচ্ছে প্যারাফলিকুলার, মানে ফলিকুলার পাশে মোট কথা। তো ফলিকুলার কোষ থেকে বা ফলিকুলার সেল থেকে আসে T3 T4, ঠিক আছে? T4 যেটা, সেটাকে আমরা কি বলি? থাইরক্সিন। তাহলে ফলিকুলার সেল থেকে আসে T3 এবং T4। তো T4 কে আমরা কি বলছি? থাইরক্সিন। আর প্যারাফলিকুলার সেল যেটা, সেখান থেকে আসে হচ্ছে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন, তাই তো, ক্যালসিটোনিন। থাইরয়েডের কাজ অনেক, ঠিক আছে? থাইরয়েড বিপাক থেকে শুরু করে, পরিপাক থেকে শুরু করে, বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করে, ইভেন যৌন বিকাশে। তো T3 বা T4 এদের কাজ ফাংশন অনেক, ঠিক আছে? তো এটাকে আমরা সহজ করে কমিয়ে নিয়ে আসার মতো কিছু নাই। কিন্তু প্যারাফলিকুলার সেল থেকে যে ক্যালসিটোনিন আসে, ঠিক আছে, প্যারাফলিকুলার সেল থেকে যে ক্যালসিটোনিন আছে, এটাকে আমরা সহজ করে ফেলতে পারি, এবং এটা ইম্পর্টেন্টও। সেটা কি? যে এই যে ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন বানানে ক আছে, তাহলে মনে রাখবা কতে ক্যালসিটোনিন, কতে কমায় কি? কমায় রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায়। এটা কতে ক্যালসিটোনিন, কতে কমায় কি? কমায় রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায়। তাহলে ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায়। আচ্ছা, ফলিকুলার সেল থেকে যে T3 T4 আসে, অর্থাৎ থাইরয়েড হরমোনগুলো যেগুলো আমরা পরিচিত আর কি, এই থাইরয়েড হরমোন আমি তোমাদেরকে বলেছি বৃদ্ধিতে ভূমিকা রাখে। গ্রোথ হরমোনও দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখছে, থাইরয়েড হরমোনও দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখছে। ডিফারেন্স হচ্ছে গ্রোথ হরমোন শুধু দৈহিক বৃদ্ধিতে ভূমিকা রাখে, ব্রেনের বিকাশ বা মস্তিষ্কের বিকাশে কোনো ভূমিকা রাখে না। বাট থাইরয়েড হরমোন দেহের বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্কের বিকাশেও ভূমিকা রাখে। অর্থাৎ যদি বলো ব্রেনেরও বৃদ্ধি, তাহলে কি দিয়ে হবে? থাইরয়েড হরমোন দিয়ে হবে, ঠিক আছে? তাহলে থাইরয়েড হরমোন দৈহিক বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্কের বিকাশে ভূমিকা রাখে, ঠিক আছে? দৈহিক বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্কের বিকাশে ভূমিকা রাখে। ঠিক আছে, দৈহিক বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্কের বিকাশের ভূমিকা রাখে থাইরয়েড হরমোন। আচ্ছা, এখন আমাদের যেটা নেক্সট যেটা খেয়াল করতে হবে আর কি, যে এরপরে কি? তাহলে থাইরয়েড হরমোন রিলেটেড আমরা গঠনে একটা কথাবার্তা একটু বলেছি, তারপরে বলেছি হচ্ছে মানে মোট কথা কাজের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। ক্যালসিটোনিন কীভাবে মনে রাখবা সেটাই বলে দিয়েছি, সেটা একটু খেয়াল করো তাহলে হবে। তারপরে এর অস্বাভাবিকতাগুলো এটা আমরা পরে পড়বো, একটু পরে পড়বো। তো থাইরয়েড গেল, থাইরয়েডের পরে এবার আসা হচ্ছে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো এটা আমরা 3 অধ্যায়ে অল্প একটু পড়েছি, সকলেই জানি যে প্যানক্রিয়াস যেটা বা অগ্নাশয় যেটা, এটা একটা মিশ্র গ্রন্থি, ঠিক আছে? তো মিশ্র গ্রন্থি বলতে যে এরকম ধরো এটাকে সেকশন করলে আমরা কি দেখি? গোল গোল লোবিউল বা অ্যাসিনাস দেখি, গোল গোল লোবিউল বা অ্যাসিনাস এগুলোর নাম, ঠিক আছে? এবং এর ফাঁকে ফাঁকে থাকে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটাই হচ্ছে কি অন্তঃক্ষরা হিসেবে কাজ করে, ঠিক আছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটাই কি হিসেবে কাজ করে? অন্তঃক্ষরা হিসেবে কাজ করে। তাহলে গোল গোল লোবিউল বা অ্যাসিনাস এরা হচ্ছে বহিঃক্ষরা, এরা কিন্তু বহিঃক্ষরা হিসেবে কাজ করে।
আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এরা কিন্তু অন্তঃক্ষরা হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এই যে অন্তঃক্ষরা হিসেবে কাজ করছে যারা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিভিন্ন ধরনের কোষ রয়েছে। কি কি রয়েছে? যেমন আলফা কোষ রয়েছে, ঠিক আছে, তারপরে বিটা কোষ রয়েছে, তারপরে ডেল্টা কোষ রয়েছে, ঠিক আছে, তারপরে গামা কোষ রয়েছে। গামাটাকে কি বলছে? পিপিও বলছে, ঠিক আছে, গামাটাকে পিপি কোষও বলছে। আচ্ছা, তাহলে আলফা যেটা, আলফা থেকে এই কোষ থেকে যে হরমোন আসবে তার নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন, ঠিক আছে, আলফা থেকে যে কোষটা আসবে তার নাম, হরমোনটা আসবে তার নাম হচ্ছে কি? গ্লুকাগন। এই হরমোন যেটা গ্লুকাগন, এর কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানো, ঠিক আছে। বিটা কোষ থেকে যে হরমোন আসবে তার নাম হচ্ছে ইনসুলিন। এই হরমোনের কাজ হচ্ছে এই ব্লাড গ্লুকোজ লেভেল কমানো। ডেল্টা থেকে যে হরমোন আসবে, ঠিক আছে, যে ডেল্টা কোষ, ডেল্টা থেকে যে হরমোন আসবে তার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন হচ্ছে গ্যাস, আমাদের যে গ্যাস্ট্রিন হরমোন ছিল, এই গ্যাস্ট্রিন হরমোনকে কাউন্টার করে, অর্থাৎ গ্যাস্ট্রিন হরমোনের উল্টা কাজ করে, এই গ্যাস্ট্রিন হরমোনটাকে কাউন্টার করে। এবং এটা গ্যাস্ট্রিক ইনহিবিটরি যে হরমোন আছে, 3 অধ্যায়ে পড়ানোর সময় খেয়াল করে দেখবা, এটা গ্যাস্ট্রিক ইনহিবিটরি হরমোনের মধ্যে পড়বে এই সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে। বেশি এখানে অ্যাকচুয়ালি এই যে আলফার বিটা, এই দুইটা মাস্ট, ঠিক আছে। যে গ্লুকাগন ক্ষরণ হলে কি হয়? ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়। তাহলে গ্লুকাগন যদি অধিক লেভেলে ক্ষরণ হয় কি হবে? হাইপারগ্লাইসেমিয়া হবে, ঠিক আছে। গ্লুকাগন যদি কম নিঃসরণ হয় তাহলে কি হবে? হাইপোগ্লাইসেমিয়া হবে। হাইপারগ্লাইসেমিয়া কি জিনিস? এই যে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়াকে কি বলা হয়? হাইপারগ্লাইসেমিয়া, ঠিক আছে। আর ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাওয়াকে কি বলে? হাইপোগ্লাইসেমিয়া। হাইপো মানে কম কম, তাই না? আর হাইপার মানে কি? বেশি, গ্লাইসেমিয়া। তাহলে এই দুটো হরমোনের কিন্তু বাড়া কমা কিন্তু আমি এখানেই বলে দিলাম, ঠিক আছে। যে গ্লুকাগন অধিক নিঃসরণে কি হবে? কম নিঃসরণে কি হবে? ইনসুলিন অধিক নিঃসরণে কি হবে? কম নিঃসরণে কি হবে? ইনসুলিন যদি অধিক নিঃসরণ হয় হাইপোগ্লাইসেমিয়া হবে, কম নিঃসরণ হলে কি হবে? হাইপারগ্লাইসেমিয়া হবে। মানে যা কাজ, সে কাজটা বেশি কখন করবে? যখন তার পরিমাণ বেশি হবে। তার উল্টা কাজ কখন করবে? যখন তার পরিমাণটা কমে যাবে। এই তো সহজ জিনিস। লাস্টে যেটা দেখো বাকি রেখেছিলাম গামা বা পিপি, ঠিক আছে। এখান থেকে মনে রেখে রাখো খালি প্যানক্রিয়াটিক পলিপেপটাইডেজ, আর কিচ্ছু না। প্যানক্রিয়াটিক পলিপেপটাইডেজ, এখানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইডেজ, প্যানক্রিয়াটিক পলিপেপটাইডেজ, ঠিক আছে। তাহলে এইটুকুটা আশা করছি যে তোমাদের ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আলফা, বিটা, ডেল্টা, গামা, ওকে। এবং এইখানে মোটামুটি যেভাবে যা বলেছি সেটুকুকে একটু তোমাদের ভালো করে খেয়াল করতে হবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা আমাদের হয়ে গেল। এরপরে যে গ্রন্থিটা আমরা পড়ব সেটা হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি, ঠিক আছে। তো এই যে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল যে গ্রন্থিটা, এটাকে যদি আমরা সেকশন করি, ধরো নিলাম সহজভাবে পড়ার জন্য আর কি, যে বাইরে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, বাইরে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, আর ভেতরে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা, অ্যাড্রেনাল মেডুলা, ঠিক আছে। বাইরে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স আর ভেতরে হচ্ছে কি? অ্যাড্রেনাল মেডুলা। তো এই যে অ্যাড্রেনাল কর্টেক্সকে আমরা দেখছি, এই অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আমাদের কি কি হরমোন আসবে, আর অ্যাড্রেনাল মেডুলা থেকে আমাদের কি কি হরমোন আসবে, এটা আমরা ইতিপূর্বে করে ফেলেছি। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে পড়লাম যে গ্লুকোকর্টিকয়েড, দেখো আগেই লিখেছি, এজন্য এখানে সংক্ষেপে বলছি। তারপর কি বলেছি? এখানে আমি লিখি তাহলে তোমার জন্য সুবিধা হবে। বলেছিলাম গ্লুকোকর্টিকয়েড, তারপরে বলেছিলাম মিনারেলোকর্টিকয়েড, আর একটা বলেছিলাম সেক্স কর্টিকয়েড, ঠিক আছে। তো এখানে কাজগুলো খালি একটু আমরা করে ফেলবো। কাজ হচ্ছে গ্লুকোকর্টিকয়েড যেটা
গ্লুকোজ নাম শুনে বোঝা যাচ্ছে শর্করা, শর্করার ভাই হচ্ছে আমিষ, শর্করাও আমিষ বিপাক, তাহলে গ্লুকোকর্টিকয়েড ভূমিকা রাখে শর্করাও আমিষ বিপাকে। মিনারেলোকর্টিকয়েড এটা নাম শুনে বোঝা যাচ্ছে মিনারেল বিপাকে, মানে খনিজ বিপাকে। আর সেক্স কর্টিকয়েড হচ্ছে যৌন সম্পর্কিত বিকাশে। এই তো, তাহলে গ্লুকোকর্টিকয়েড এই দুটা ভালো করে মনে রাখবা, গ্লুকোকর্টিকয়েড আর মিনারেলোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড হচ্ছে শর্করা আমিষ বিপাক, মিনারেলোকর্টিকয়েড হচ্ছে খনিজ। ওকে, এখন অ্যাড্রেনাল মেডুলাতে আসো। অ্যাড্রেনাল মেডুলাতে আমরা শিখেছিলাম একটা হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন, আর একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। এটাকে এপিনেফ্রিন নন এপিনেফ্রিনও বলে। এপিনেফ্রিন নন এপিনেফ্রিন, অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন একই জিনিস। এই দুটার কাজ কি? ওই যে সিম্প্যাথেটিকের কথা মনে রাখবা, তাহলেই শেষ। এই দুইটার কাজ মনে রাখবা সিম্প্যাথেটিক দিয়ে। অর্থাৎ সিম্প্যাথেটিক স্নায়ু কি কাজ করেছিল? আমাদের চোখের যে পিউপিল সেটাকে কি করেছিল? প্রসারিত করেছিল, পিউপিলকে ডাইলেট করেছিল, রক্তচাপ বাড়াইছিল, রক্তনালীকে সংকুচিত করেছিল। এই কথাগুলো আমি কিন্তু শুরুতে বলেছি আগেই। ওই কাজগুলো অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিনের কাজের মধ্যে মনে রাখবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেটা আমরা শিখে ফেললাম সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তো অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা থাকে কোথায়? অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা থাকে হচ্ছে কিডনির মাথার উপরে, টুপির মতো। যেন এটা যদি কিডনি হয়, এর মাথার উপরে এইভাবে টুপির মতো একটা গ্রন্থি থাকে, সেটাকে আমরা বলছি অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। একই কথা, অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল সেম কথা। আচ্ছা, এখন এরপরে যেগুলো আমাদের আছে তার মধ্যে যেমন ধরো ছোট ছোট কিছু, যেমন থাইমাস সম্বন্ধে অল্প একটু খালি মনে রাখলেই চলবে, যেটা শিশু অবস্থাতে থাকছে, পরে বয়স বৃদ্ধির সাথে সাথে এটা আস্তে আস্তে হারায় যাচ্ছে। কেন? কারণ শিশু অবস্থাতে কিন্তু আমাদের থার্ড লাইন ডিফেন্সটা অ্যাক্টিভ থাকে না। থার্ড লাইন ডিফেন্সটা তৈরি হওয়া পর্যন্ত থাইমাসের রোল অনেক বেশি, কারণ এখানে এর প্রতিরক্ষার সাথে, শিশুদেহে প্রতিরক্ষার সাথে সরাসরি জড়িত। ঠিক আছে, আচ্ছা, তাছাড়া এবার আমাদের নেক্সট ইম্পর্টেন্ট গ্রন্থিগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে শুক্রাশয় আর একটা হচ্ছে কি ডিম্বাশয়। শুক্রাশয় ডিম্বাশয় নিয়ে আমাদের আসলে এই চ্যাপ্টারের চাইতে বেশি আলোচনা হচ্ছে সামনের চ্যাপ্টারে, বাট এই চ্যাপ্টার অনুযায়ী যতটুকু লাগবে সেটুকু তোমরা দেখো। ফার্স্টে আসা হচ্ছে ওভারি, ডিম্বাশয় থেকে মনে রাখবা এখান থেকে কি কি হরমোন আসে। তো টোটাল সবগুলোকে যোগ করে যে কয়টা হয়, এটা মনে রাখার একটা বুদ্ধি আছে। মনে রাখবা রাইট, RIPE, রাইট। এখান থেকে শুরু করবা। ইতে হচ্ছে স্ট্রোজেন, পিতে হচ্ছে প্রজেস্টেরন, আইতে হচ্ছে ইনহিবিন, আর আরতে হচ্ছে রিল্যাক্সিং। ঠিক আছে, তাহলে ওভারিতে আমি বললাম যেটা দেখো, আরতে হচ্ছে রিল্যাক্সিন, আইতে হচ্ছে ইনহিবিন, পিতে হচ্ছে প্রজেস্টেরন, ইতে হচ্ছে স্ট্রোজেন। তাহলে এই চারটা হরমোন আমাদের আসে কোথা থেকে? ডিম্বাশয় বা ওভারি থেকে। সহজে মনে রাখবা, তুমি রাইট দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, ওকে। এখানে স্ট্রোজেন, যেটা স্ট্রোজেনকে আমরা জানি যে বলা হয় হরমোন অফ ফিমেল, আর প্রজেস্টেরনকে বলা হচ্ছে হরমোন অফ প্রেগনেন্সি। তাহলে পুরো প্রেগনেন্সি মেনটেন করে যে হরমোনটা, সেটার নাম হচ্ছে প্রজেস্টেরন। এবার আসা হচ্ছে টেস্টিস, অর্থাৎ শুক্রাশয় সংখ্যা কয়টা? 2টা। ডিম্বাশয় সংখ্যা কয়টা ছিল? 2টা। এখান থেকে মেন হরমোন একটার কথাই মনে রাখবা, টেস্টোস্টেরন। ঠিক আছে, টেস্টোস্টেরন পুরুষের দেহে সেকেন্ডারি যৌন বৃদ্ধিতে ভূমিকা রাখে, যেটা সেটা নাম হচ্ছে টেস্টোস্টেরন, বা হরমোন অফ মেল যদি বলে কখনো, তাহলে কি হবে অ্যান্সার? টেস্টোস্টেরন হবে। এই তো, তাহলে এটাও আমাদের মোটামুটি হয়ে গেল। তাহলে দেখো, যে গ্রন্থিগুলো আমরা পড়লাম তার মধ্যে তোমাদের যদি বলি যে খুবই গুরুত্বপূর্ণ কারা কারা, পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, এবং এছাড়াও অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই চারটার কিছুই বাদ দেওয়া যাবে না, আমাদের বইয়ে যেটুকু আছে কিছুই বাদ দেওয়া যাবে না। তার সাথে আমি যা পড়ালাম সেটা, পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল।
আর হচ্ছে মানে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই কয়টার আমি যা যা বলছি সেটা সহ বইয়ে যদি আরও এক্সট্রা কিছু থাকবে বা যেগুলো দাগাই দেওয়া থাকবে সেগুলো সবই তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এখন আসা হচ্ছে নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন হরমোনগুলার অস্বাভাবিকতা, ঠিক আছে, এবং সেটুকুই দেখবো যেটুকুগুলো আমাদের জন্য প্রয়োজন। আচ্ছা, ফার্স্টে আসা হচ্ছে গ্রোথ হরমোন রিলেটেড, ঠিক আছে। তো গ্রোথ হরমোন আমরা জানি বৃদ্ধি ঘটায় বা সোমাটোট্রফিক হরমোন। বৃদ্ধি পেতে তো আমাদের সবাই ভালো লাগে, যে যত বেশি বৃদ্ধি পায়, বাট গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হলেও কিন্তু সমস্যা আছে। তাহলে ধরো গ্রোথ হরমোন যদি স্বাভাবিকের চেয়ে বেশি ক্ষরণ হতে থাকে তাহলে কি সমস্যা হতে পারে? তো এটা দুই রকম সমস্যা করতে পারে। একটা হচ্ছে আমাদের বয়সন্ধিকালকে বলা হয় পিউবার্টি, বয়সন্ধিকালকে বলা হয় পিউবার্টি, ঠিক আছে, পিউবার্টি। তো পিউবার্টির আগে বেশি ক্ষরণ হতে পারে, আর একটা হচ্ছে পিউবার্টির পরে। বয়সন্ধিকালের আগে বেশি ক্ষরণ হতে পারে, বয়সন্ধিকালের পরে বেশি ক্ষরণ হতে পারে। তো বয়সন্ধিকালের আগে যদি বেশি ক্ষরণ হয়, আমরা জানি যে একজন ব্যক্তি বয়সন্ধিকাল পর্যন্তই সে লম্বা হতে পারে, কারণ তার হাড়ের আমাদের লম্বা হওয়ার জন্য কি করতে হয়? লম্বা হওয়ার জন্য আমাদের তো হাড়ের বৃদ্ধি হতে হবে। হাড়ের বৃদ্ধি হয় বয়সন্ধিকাল পর্যন্তই। বয়সন্ধিকাল চলে আসলে তখন কি হয়ে যায়? এপিফাইসিসের সাথে ডায়াফাইসিস তোমার যুক্ত হয়ে যায়। তো এই তো কথা তোমাদের লাগবে না, তোমরা মনে রাখো বয়সন্ধিকাল পর্যন্ত সে উচ্চতায় বাড়তে পারে। তো পিউবার্টির আগে যদি বেশি গ্রোথ হরমোন ক্ষরণ হয় তাহলে সে উচ্চতায় অনেক লম্বা হয়ে যাবে, এবং সেটাকে আমরা বলবো জাইগ্যান্টিজম, দৈত্যের মতো আকৃতি হবে। এই জন্য এটাকে দৈত্যাকৃতিও বলছে, দৈত্যাকৃতি, জাইগ্যান্টিজম বা দৈত্যাকৃতি। আর পিউবার্টির পরে যদি অধিক পরিমাণে গ্রোথ হরমোন নিঃসরণ হয় তবে সেটাকে আমরা বলছি যে তার তো আর উচ্চতায় বৃদ্ধি পাওয়া সম্ভব না, কিন্তু তার কি হবে? যে সকল ধরে নাও যে সকল অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বয়সন্ধিকালের বৃদ্ধির সাথে সম্পর্কিত না, যেমন ধরো ইন্টারনাল যে অর্গানগুলো আছে, হার্ট আছে, লাং আছে, কিডনি আছে, এগুলো কীভাবে বৃদ্ধি পাবে? এবং দেহেরও অনেক কিছু বৃদ্ধি পাবে, যেমন আমাদের এই যে হাত, এগুলো অনেক বড় বড় হয়ে যাবে, পা অনেক বড় বড় হয়ে যাবে, এই সুপ্রাঅরবিটাল রিজগুলো অনেক প্রমিনেন্ট হবে, ঠিক আছে। তো এইটা কেন হবে? গ্রোথ হরমোন নিঃসরণ যদি পিউবার্টির পরে হয়, এটাকে আমরা বলি অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি। তো অ্যাক্রোমেগালিকে আর একটা নাম কি বলছি? মানিজ ব্যাধি। অ্যাক্রোমেগালি বা মানিজ ব্যাধি, ঠিক আছে, অ্যাক্রোমেগালি বা মানিজ ব্যাধি। তাহলে গ্রোথ হরমোন যদি পিউবার্টির আগে ক্ষরণ হয় তাও সমস্যা, ঠিক আছে। ঠিক আছে, গ্রোথ হরমোন যদি পিউবার্টির আগে বেশি ক্ষরণ হয় তাও সমস্যা, পিউবার্টির পরে যদি ক্ষরণ হয় বেশি তাও সমস্যা। আচ্ছা, এখন যদি গ্রোথ হরমোন কম নিঃসরণ হয় তবে সেটাকে আমরা কি বলছি? বামনত্ব বলছি, ঠিক আছে। গ্রোথ হরমোন যদি একজন ব্যক্তির কম নিঃসরণ হয় তবে সে কি হবে? খাটো হবে, বামন হবে, বামনত্ব বা ডরফিজম। ডরফিজম। তো এই বামনত্ব দুই রকমের হতে পারে, ঠিক আছে। এখান থেকে আমরা আর একটা জিনিসও শিখে ফেলবো। বামনত্ব দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে আমরা আগে শিখেছি, সেটা হচ্ছে গ্রোথ হরমোন কম নিঃসরণের ফলে হতে পারে, আর একটা হচ্ছে থাইরয়েড হরমোন কম নিঃসরণের ফলে বামনত্ব হতে পারে। কারণ আমরা জানি যে দেহের বৃদ্ধিতে গ্রোথ হরমোনের পাশাপাশি থাইরয়েড হরমোনেরও ভূমিকা রয়েছে, থাইরয়েড হরমোনের ভূমিকাও রয়েছে। তাহলে ডরফিজম বা বামনত্ব যে জিনিসটা, সেটা গ্রোথ হরমোন কম নিঃসরণের ফলে হতে পারে, আবার থাইরয়েড হরমোন কম নিঃসরণের ফলে হতে পারে। কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স কিসে হবে? দুইটার মধ্যে ডিফারেন্স হবে যেটা গ্রোথ হরমোন কম নিঃসরণের ফলে হয়, ঠিক আছে, তাদের আইকিউ লেভেলটা নর্মালি থাকবে। কেন? কারণ গ্রোথ হরমোনের সাথে ব্রেনের তো রিলেশন নাই। কিন্তু থাইরয়েড হরমোন কম নিঃসরণের ফলে যে বামনত্ব, তাদের ক্ষেত্রে আইকিউ লেভেলটা বিলো নর্মাল হবে। তার মানে যে আইকিউ লেভেলটা তাদের কমে যাবে, তার মানে তাদের বুদ্ধি শুদ্ধি কি হবে? কম হবে, যাদের থাইরয়েড হরমোন কম নিঃসরণের কারণে যারা খাটো। কারণ থাইরয়েড হরমোন শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, দেহ বৃদ্ধির পাশাপাশি এরা, আমরা জানি যে দেহ বৃদ্ধির পাশাপাশি এরা মস্তিষ্কেরও বিকাশ ঘটে। তো যখন গ্রোথ হরমোনের থাইরয়েড হরমোনের শর্টেজ হয়েছে, তখন দেহের আকার ছোট হওয়ার সাথে সাথে তার মস্তিষ্কের বিকাশও কিন্তু হয়নি।
তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ কথা, এটা একটু খেয়াল করে নিও। এরপরে আসো হচ্ছে আমাদের তাহলে গ্রোথ রিলেটেড বা বৃদ্ধি রিলেটেড কথাবার্তা গেল। এখন আমরা থাইরয়েড হরমোন রিলেটেড আমাদের অস্বাভাবিকতাগুলো পড়ব। তো যদি থাইরয়েড হরমোন অধিক নিঃসরণ হয় নর্মালের চেয়ে, এটাকে আমরা বলছি হাইপার থাইরয়েডিজম। ঠিক আছে, যদি থাইরয়েড হরমোন নর্মালের চেয়ে কম নিঃসরণ হয় তবে সেটাকে আমরা বলবো হাইপোথাইরয়েডিজম। তাহলে হাইপার থাইরয়েডিজম হচ্ছে থাইরয়েড হরমোন যদি নর্মালের চেয়ে অধিক নিঃসরণ হয়। ঠিক আছে, এবং এই হাইপার থাইরয়েডিজমের কারণে যে যখন লক্ষণ প্রকাশ করবে ওই ব্যক্তি, তখন সেটাকে আমরা বলবো থাইরোটক্সিকোসিস। ঠিক আছে, হাইপার থাইরয়েডিজমের কারণে একজন ব্যক্তি যখন লক্ষণ প্রকাশ করে তখন তাকে আমরা বলি হচ্ছে থাইরোটক্সিকোসিস। আর থাইরয়েড হরমোন যখন কম নিঃসরণ হবে তখন সেটাকে আমরা বলছি হাইপোথাইরয়েডিজম। তাহলে একটা গেল হাইপার থাইরয়েডিজম, আর একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে, এই যে হাইপোথাইরয়েডিজম বা এই যে থাইরয়েড হরমোন কম নিঃসরণ হয়েছে, এই থাইরয়েড হরমোন কম নিঃসরণ দুইটা ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে হতে পারে, মানে বড়দের ক্ষেত্রে, আর একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ শিশুদের ক্ষেত্রে, চাইল্ড, তাই না? এটা দুইটা ক্ষেত্রে হতে পারে। বড়দের ক্ষেত্রেও থাইরয়েড হরমোন কম নিঃসরণ হতে পারে, ছোটদের ক্ষেত্রেও থাইরয়েড হরমোন কম নিঃসরণ হতে পারে। যদি বড়দের ক্ষেত্রে থাইরয়েড হরমোন কম নিঃসরণ হয়, তবে সেটাকে আমরা বলছি হচ্ছে মেক্সিডিমা। এটা রিটেনেও আসে কিন্তু মেক্সিডিমা কি। চাইল্ডের ক্ষেত্রে যদি থাইরয়েড হরমোন কম নিঃসরণ হয় তবে সেটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিনিজম। ঠিক আছে, ক্রিটিনিজম। হয়তো লিখা বুঝতে পারছো না, আমি মুখে বলছি, আরেকবার খেয়াল করো। অ্যাডাল্টদের ক্ষেত্রে থাইরয়েড হরমোন কম নিঃসরণ হলে সেটাকে বলি আমরা মেক্সিডিমা। চাইল্ডের ক্ষেত্রে কম নিঃসরণ হলে সেটাকে আমরা বলি ক্রিটিনিজম। বেবিগুলোকে ক্রিটিন বেবি বলে ডাকে, তাহলে জিনিসটা কি? ক্রিটিনিজম। ঠিক আছে, বা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, একই জিনিস। যেটাই ক্রিটিনিজম সেটাই হচ্ছে কি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। তাহলে কোনো বই যদি তুমি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের কথা দেখো, তাহলে এটা দেখে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, তাহলে থাইরয়েড হরমোন কম নিঃসরণ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, তার মানে সেটা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা ক্রিটিনিজম। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে যখন থাইরয়েড হরমোন কম নিঃসরণ হচ্ছে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে মেক্সিডিমা। সহজ কথা। তাহলে এইভাবে করে তুমি কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে খাতায় লিখে রাখলে মনে থাকবে বেশি। থাইরয়েড রিলেটেড আরো একটা জিনিস আমাদের পড়া বাকি আছে, সেটা একটু দেখো। এটা এবার মিশালাম, সেটা হচ্ছে গয়টার বা গলগণ্ড, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি এমনি সাধারণভাবে প্রশ্ন আসে যে গয়টার নিচের কোনটির অভাবে হয়, তা আয়োডিনের অভাবে গয়টার হয়। আয়রনের অভাবে অ্যানিমিয়া, আয়োডিনের অভাবে গয়টার। তোমাদের জন্য এই দুইটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড, আর আয়রনের অভাবে কিন্তু অ্যানিমিয়া। আয়রন আর আয়োডিন দুটা কিন্তু আলাদা জিনিস। এই জায়গাটা অনেকেই ভুল করে ফেলো, খেয়াল রাখবা। তাহলে গয়টার তো গলগণ্ড মানে অর্থাৎ কি, যে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। তো থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়া বা গয়টার, এটা রয়েছে এক হচ্ছে সিম্পল গয়টার, আর একটা হচ্ছে টক্সিক গয়টার। তোমাদের এখানে অল্প একটু খালি জানতে হবে, যেটা সিম্পল গয়টার এটা হচ্ছে তোমাদের বই অনুযায়ী থাইরয়েড হরমোন কম নিঃসরণের ক্ষেত্রে। যখন সিম্পল গয়টার তখন কি থাইরয়েড হরমোন নিঃসরণ কি কম, আর টক্সিক গয়টারে থাইরয়েড হরমোন নিঃসরণ বেশি। অর্থাৎ যখন হাইপোথাইরয়েডিজম কন্ডিশন ওই সময় সিম্পল গয়টার, আর যখন হাইপার থাইরয়েডিজম কন্ডিশন ওই সময় টক্সিক গয়টার। কারণ আমরা আগেই বলেছি হাইপার থাইরয়েডিজমে কিন্তু থাইরোটক্সিকোসিস এই টার্মটা বলেছিলাম, যে টক্সিসিটি করে। এ দেখো টক্সিসিটি করে, তাহলে দেখো এটা কি টক্সিক। তাহলে গয়টার, সিম্পল গয়টার, টক্সিক গয়টার। সিম্পল গয়টারে থাইরয়েড হরমোন নিঃসরণ কম, টক্সিক গয়টারে থাইরয়েড হরমোন নিঃসরণ বেশি। এইটুকু পারলেই চলবে ইনশাআল্লাহ। এবার কিছু ছোট ছোট কিছু জিনিস আমি তোমাদেরকে জাস্ট সংক্ষেপে একটু বলে যাব। এই জিনিসগুলো তোমাদের খুবই লাগবে। যেমন একটা আছে হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। ঠিক আছে, কার্পাল টানেল সিনড্রোমে তুমি একটা কথাই মনে রাখো,
এই সিনড্রোমে আমাদের কি হয়, আমরা ব্যথা অনুভব করি। তো ব্যথা অনুভব করি কোন নার্ভে চাপের জন্য বা কোন নার্ভে কম্প্রেশনের কারণে, তার নাম হচ্ছে মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ, এইটুকুই মনে রাখো যে মিডিয়ান নার্ভ কম্প্রেশন, এই নার্ভে চাপের কারণে আমাদের কার্পাল টানেল সিনড্রোমটা হয়। ঠিক আছে? আচ্ছা, এ বাদে হাইপোথাইরয়েডিজম বলেছি, হাইপারথাইরয়েডিজম বলেছি, হাইপোগ্লাইসেমিয়া বলেছি, হাইপারগ্লাইসেমিয়া বলেছি। আবারও একবার বলে দিই, হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে যদি ব্লাড গ্লুকোজ লেভেল নর্মালের চেয়ে কম থাকে, আর হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল যদি নর্মালের চেয়ে বেশি থাকে। এই তো, তাহলে এই ছাড়া কিন্তু আমাদের খুব একটা বেশি প্রয়োজন পড়বে না। ঠিক আছে? তাহলে তুমি যদি যে কোনো হরমোনের মোট কথা ফাংশন যদি তুমি জানো, তাহলে কিন্তু তার অস্বাভাবিক মানে ভাবে ক্ষরণ হলে কি সমস্যা হতে পারে বা কি ক্ষতি হতে পারে, এটা কিন্তু তোমার মনে রাখা খুব একটা কঠিন না। লাস্টে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট টপিক একটু সহজ করে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি একটা গ্রন্থি তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেটা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট। আমার এখনই মনে পড়লো আর কি, যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কিন্তু আমি তোমাদেরকে বলিনি, খেয়াল করে দেখো। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড মনে রাখবা হচ্ছে সংখ্যায় হচ্ছে 4টি বা 2 জোড়া। একবার আসা, এটা সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সংখ্যা কয়টা, 2 জোড়া বা 4টা। এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন আসে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন আসে, ঠিক আছে, তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন আসে তার নাম হচ্ছে প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোন, তার কাজ কি, রক্তে ক্যালসিয়াম বাড়ানো। তাহলে এই যে রক্তে দেখো ক্যালসিয়াম কেউ বাড়াচ্ছে কেউ কমাচ্ছে, ঠিক আছে, রক্তে ক্যালসিয়াম কেউ বাড়াচ্ছে কেউ কমাচ্ছে, তাহলে এটা নিয়ে অনেকের ঝামেলা হতে পারে। ঝামেলা হবে না, দেখো আমি একটু বলে দিচ্ছি। তোমরা এক কলামে লিখবো হরমোনস, আর এক কলামে লিখবো হচ্ছে যে ব্লাড ক্যালসিয়াম। ঠিক আছে? তো 1 নম্বরে আমরা পড়েছিলাম কি, ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন ব্লাড ক্যালসিয়াম লেভেল কি করে, কমায়। আমি আগে বলেছিলাম কতে ক্যালসিটোনিন কতে কমায়, কি কমায়, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায়। আচ্ছা, 2 নম্বর এখন পড়লাম প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোন, একই কথা। প্যারাথরমোন প্যারাথাইরয়েড হরমোন একই কথা। ঠিক আছে? তাহলে এই প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোন রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। ঠিক আছে? রক্তে ক্যালসিয়াম বাড়ায়, এখানে একটু ছোট্ট করে মনে রাখবা যে ফসফেট কমায়। ক্যালসিয়াম বাড়ায় কিন্তু কি, ফসফেট কমায়। 3 নম্বর যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে, এটা তো প্যারাথরমোন গেল, যে ক্যালসিট্রায়োল বা ভিটামিন D3, ভিটামিন D3 বা ক্যালসিট্রায়োল, এটাও ব্লাডে ক্যালসিয়াম বাড়ায়। এই তো, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম নিয়ে আশা করি যে তোমাদের এখানে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম রিলেটেড এই জায়গাটা যদি ছোট্ট করে একটু খাতায় লিখে রাখো বা বইয়ে লিখে রাখো, তাহলে তোমার বারবার আর মুখস্থ করতে হবে না। খালি প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোনের ক্ষেত্রে মনে রাখবা, এটা রক্তের ক্যালসিয়ামের পাশাপাশি মানে ক্যালসিয়াম বাড়ায় কিন্তু ফসফেট কমায়। রক্তে ক্যালসিয়াম বাড়ায় কিন্তু ফসফেট কমায়। আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে ওই যে মিনারেলা কর্টিকয়েড যখন তোমরা পড়েছো, তখন আমি বললাম যে খনিজ বিপাকে। তো মিনারেলা কর্টিকয়েড বলতে কিন্তু একজনের নামই মনে রাখতে হয়, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন, এই যে অ্যালডোস্টেরন তাহলে আসলো কোথা থেকে, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। অ্যালডোস্টেরন আসে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে, কাজ করে কোথায়, কিডনির দূরবর্তী পেঁচানো নালিকাতে। কিডনির দূরবর্তী পেঁচানো নালিকাতে কি কাজ করে, কি কাজ করে, এটা সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে পুনঃশোষণ করায়। খুবই 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 গুরুত্বপূর্ণ, কিন্তু এটা খুবই স্টার। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড পানি পুনঃশোষণ করায়, আর পটাশিয়াম ও হাইড্রোজেন আয়ন ক্ষরণ। তাহলে সোডিয়াম ক্লোরাইড এবং কি পানি পুনঃশোষণ করে, আর হাইড্রোজেন আয়ন আর পটাশিয়াম আয়ন এটা কি করে, ক্ষরণ করে। এটা হচ্ছে অ্যালডোস্টেরনের কাজ। এই তো, তাহলে এই চ্যাপ্টারে আর যা লাগবে সেটা তো আমি তোমাদেরকে দাগাই দিব। তারপরে তাহলে আমি যা যা বলেছি সেইগুলো খেয়াল করবা, দরকার হলে ভিডিওটাকে আরো একবার রিমাইন্ড করে শুনবা, আর বই যা দাগানো থাকবে সেটা করবা। তাহলে এই চ্যাপ্টারে তোমাদের যে ভীতিটা থাকে আশা করি অনেকটাই কেটে আসবে। ঠিক আছে? আমাদের যেহেতু ইন্টারমিডিয়েটের পরীক্ষাটা অনিশ্চিত, আমরা জানি না অ্যাকচুয়ালি কোন ডেটে হবে বা কোন মাসে হবে, সুতরাং আমরা যেভাবে পড়ছি এইভাবে, মানে যেভাবে আমি তোমাদেরকে পড়া দিচ্ছি, যেভাবে পড়াচ্ছি,
অবশ্যই তোমরা যদি এইভাবে একটু কন্টিনিউ করতে পারো, আশা করা যায় আল্লাহর রহমতে তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টারটা যেটা আজকে আমরা শেষ করলাম সেটা হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। ওকে, ধন্যবাদ।